এত কিছুর পরেও কিছু জাউরা জুলাই আন্দোলনের সময় স্নাইপার নিয়ে নানা গুজব আর কনস্পিরেসি থিওরি হাজির করে আর বলে যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্নাইপার ছিল না। আওয়ামী লীগ বলে বলুক, বিএনপির নেত্রী নীলুফার কেন বলে, ওরে আর আমি কি বলবো। এডিটর সাহেব দেখান মোশাররফ করিম কি কইছে নীলুফার রে। এক কাজ কর, তুই গু খা, তাজা গু না, 3 দিনের বাসি গু খাবি, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে সেই গু খা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। শুনেছো নীলুফার ঠিক মতো কথা কব একেবারে। এরপরে হাউকাও শুরু করলো মাতারি শাওন, সে নাকি জুলাইকে তার সাথে এসে দাঁড়াইলো আরো 2 মাতারি, মাহিয়া মাহি আর জান্নাতুল পিয়া। এই যে হাউকা হইলো সপ্তাহ জুড়ে, এগুলো আসলে কি? এগুলো ডিজাইন করা হয়েছে, কারা করেছে বুঝে নেন। একসাথে এগুলো দিয়ে চিল্লানি, এগুলো সাজানো জিনিস, যেন কিছু থেকে আপনার আমার নজর সরাই দিতে পারে। আর কোনো কারণ নাই। যে বিএনপি জুলাইয়ের পক্ষে বলতেছে এখন, এমনকি শিলং সালাউদ্দিন পর্যন্ত বলে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসাবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। যে কারণেই হোক, সেই বিএনপির এমপি হুদা কামে জুলাইয়ের বিরুদ্ধে বলে না। তাইলে আসেন ধাপে ধাপে বুঝে দেখি আসলে কি লুকাইতে চায় তারা, আর কেন তারা এটা বলে। এইগুলা ডিস্ট্রাকশন, কোনো দুর্ঘটনা না, কোনো স্বতঃস্ফূর্ত ঘটনাও না। এটা একটা কৌশল, হঠাৎ কইরা হয় নাই। এইটা একটা বহুত পুরানা কৌশল। এই কৌশল ব্যবহার করে গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রযন্ত্র আর বাংলা এলিট মিডিয়া, ফোনদের আলো, দিল্লি স্টার, ছায়ানট, উদিসি, এদের পিছনে ইন্ডিয়ান কালচারাল এস্টাবলিশমেন্ট। এইটার আবার একটা একাডেমিক নামও আছে। যাই হোক, সেটা যাওয়ার আগে আপনাদের কয়েকটা জিনিস দেখাই। এই যে মেরিল প্রথম আলো পুরস্কার দেখেছেন না আপনারা? প্রত্যেক বছর হয়, তাই না? এখন আমার একটা কথা বলেন তো, ওইখানে পুরস্কারটা আসলে কি, কে পাইলো, কোন বিভাগে কে জিতলো, এটা কেউ মনে রাখে? মনে করেন তো, শেষ কবে কাউরে বলতে শুনছেন আমি মেরিল প্রথম আলো পুরস্কার পাইছি? তারে পরিচয় করে দেওয়া হইতেছে, উনি কলে মেরিল প্রথম আলো পুরস্কার পাইছে। শুনিছেন? শোনেন নাই? আপনাদের কি মনে আছে? নাই তো, কেউই মনে রাখে না কে পাইলো। তাহলে মানুষ মনে রাখে কি? মনে রাখে ওই স্টেজে কি হইলো, কোন নায়িকা নাচলো, কে কি পোশাক পরে আসলো, কার সাজ কেমন ছিল। এটাই আসল প্রোডাক্ট। পুরস্কারটার নিছক একটা মোড়ক, ভিতরের আসল পণ্যটা হইল সুন্দরী নারীর দৃশ্য। কারণ দুনিয়ায় সুন্দরী নারী একটা গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ, স্ট্র্যাটেজিক অ্যাসেট। এটা মনে রেখেন। এটা ইন্ডিয়া জানে, আওয়ামী লীগ জানে, বাঙ্গু বামেরা খুব ভালো করে জানে। এটা কথা কইয়ে রাখি, এইগুলোরে সুন্দর বানানো হয়, সুন্দর না করলে ওরা। যাই হোক, ওইদিকে আর না যাই। এই জন্যই খেয়াল করে দেখেন, আর্ট, কালচার, সিনেমা, নাচ, নাটক, গান, অভিনয়, মডেলিং, এই গোটা সাংস্কৃতিক পরিসরটা সিংহভাগ কাদের দখলে? হিসাব করে দেখেন। এরাই ইন্ডিয়ান আধিপত্যের অংশ। জামাতের কথা বাদই দেন, ওদের তো এখানে ঢোকার প্রশ্নই আসে না। কিন্তু বিএনপির কেউ আছে এই জায়গায়? নাই। পুরা সাংস্কৃতিক পরিসরটা একটা নির্দিষ্ট বলয়ের হাতে, আর সেই বলয়টা কোন দিকে হেলানো সেটা আপনি নিজের চোখে দেখতে পান। এই সুন্দরী নারীরা যে কাজটা করে সেটা হইল সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি লাভ তুলে আনে ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্টের জন্য, আওয়ামী লীগের জন্য, বামেদের জন্য। কম বিনিয়োগ, চড়া মুনাফা। এইবার আসেন এই পুরা খেলাটা দেখি, কেমনে পরিচিত নারী মুখ দিয়ে রাজনৈতিক বার্তা ছড়ায় দেওয়া হয় সবচেয়ে কম খরচায়, সবচেয়ে কার্যকরভাবে। হ্যালো এফেক্ট বলে একটা কথা আছে, মার্কেটিং এ পড়ানো হয়। বাংলায় বলতে পারেন জ্যোতির বলয় প্রভাব। সহজ কথা, একটা সুন্দর মুখ দেখলে আমাদের মন আপনা আপনি ধরে নেয় যে মানুষটা ভালো, বুদ্ধিমান, বিশ্বাসযোগ্য। আমরা গইলা যাই কোনো প্রমাণ ছাড়াই, তার কোনো যোগ্যতার প্রমাণ দেওয়া ছাড়াই আমরা গইলা যাই। 1979 সালে গবেষক শেলিস চেইকেন একটা পরীক্ষা করে দেখছিলেন যে একই কথা যদি একজন আকর্ষণীয় চেহারার কেউ বলে আর একজন সাধারণ চেহারার কেউ বলে, মানুষ আকর্ষণীয় চেহারার জনেরটা বেশি বিশ্বাস করবে। কথা এক, শুধু মুখ আলাদা, কিন্তু ফলাফলও আলাদা। এখন এইটা রাজনীতিতে গোয়েন্দা কার্যক্রমে কি করে? এখানে 2 জন গবেষক, কার্ল পামার আর রল্ফ পিটারসন, সরাসরি এটা একটা গবেষণা করেছিলেন। এটার নাম ছিল রাজনৈতিক বিশেষজ্ঞতায় উপলব্ধিতে সৌন্দর্যের প্রিমিয়াম। মানে
রাজনীতি বিষয়ে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে সুন্দর মুখের কোনো আলাদা ভূমিকা আছে কিনা ওরা ম্যাপে দেখাইছেন। যাদের রাজনীতি জ্ঞান কম কিন্তু চেহারা সুন্দর, তারা অন্য মানুষের ভোট আর মতামত বেশি প্রভাবিত করতে পারে। বুঝেন ব্যাপারটা, জ্ঞান না, চেহারাই মানুষকে বাধ্য করে একজনকে রাজনীতি বোঝেন এমন কেউ হিসেবে মাইনে নিতে। এইখানে যা বিনিময় হয় সেটা তথ্য না, যুক্তি না, দলিল না। সুন্দর মুখটা কথাটা প্রমাণের আগেই বিশ্বাসযোগ্য করে তোলে। মানুষ যুক্তি বিচার করার সুযোগই পায় না, মুখ দেখে তার আগে মন ঠিক করে ফেলে। বিজ্ঞাপনের নারী, রাজনীতির নারী একই খেলা। আমরা সবাই জানি পণ্যের বিজ্ঞাপনে নারী দেহ কিভাবে ব্যবহার করা হয়। সাবান থেকে মোটরসাইকেল, বাইক থেকে সিমেন্ট, সবকিছু বেচতে একটা সুন্দরী মুখ লাগানো হয়। ফিল্ম নিয়ে করা গবেষক লরা মার্ভি এই দৃষ্টিটা একটা নাম দিছিলেন, নারীকে দর্শকের চোখে ভোগের বস্তু বানায় ফেলা। বিজ্ঞাপনে আকর্ষণটা দিয়া পণ্য গেলায়। রাজনীতি ঠিক একই কৌশল ধার করতেছে, শুধু পণ্যটা বদলাইছে। এইবার যে পণ্য বেচা হইতেছে সেটা একটা রাজনৈতিক অবস্থান, একটা বানানো বিতর্ক, একটা ডিস্ট্রাকশন। মডেল আর নায়িকা এখানে নিখুঁত পছন্দ দুইটা কারণে। এক, তাদের মুখ মানুষ আগে থেকে চেনে। দুই, ওই হ্যালো এফেক্ট কইছি না, জ্যোতির্বলয় প্রভাব, তাদের হইয়া অর্ধেক কাজ আগে কইরা রাখে। যুক্তি লাগে না, শুধু মুখটা লাগে। আর এই মুখগুলা রিক্রুট করার জায়গা কোথায়? নাটক, সিনেমা, গান, নাচ, মডেলিং। এই জায়গাগুলোতে সুন্দর মুখের মানুষের আনাগোনা। চেহারা বা ফিগার সুন্দর না হইলেও মেকআপ দিয়ে এমন বানানো হয় যেন একেবারে বেহেস্তের হুর। তো এর মধ্যে নীলুফার কেন, রাজনৈতিক নেত্রী কেন? আজেন এটা বুঝে দেখি। খেয়াল করে দেখেন, মাঠে নামা মুখগুলার বেশিরভাগই নায়িকা, মডেল, কিন্তু সবাই না। ভিড়ের মধ্যে একজন নায়িকা না, একজন রাজনৈতিক নেত্রী, নীলুফার। এটাই আসল খেলা। নীলুফারও ওই একই ইন্ডিয়ান কারখানার মাল। আর দেখিছেন না কি আরামে হাসিনার আমলে টকশো কইরা পার হইয়া গেল। কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই, কোনো মামলা নাই, কোনো জেলখানা নাই, কোনো প্রোগ্রামেও সে থাকতো না। এটা একটা প্রশ্ন, এটা আগে বললাম, সুন্দর মুখ দেখে মানুষ গইলা যায়, তাহলে নায়িকা দিয়ে তো কাজ শেষ, নেত্রী লাগে কেন? পেঁচটা ধরেন। সুন্দর মুখ দেয় মনোযোগ, মুহূর্তের সম্মতি, চোখ আটকায়, মন গলে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। ভিতরে ভিতরে মানুষ জানে নায়িকা রাজনীতি বুঝে না, গ্ল্যামার আছে, ওজন নাই। সিরিয়াস ইস্যু শুধু নায়িকা দিয়ে দাঁড় করানো যায় না। এইখানে নেত্রী লাগে। নায়িকা দরজা খোলে, নেত্রী ভিতরে চেয়ার পাইতা বসে। নেত্রী সেইটা আনে যেটা নায়িকার নাই, ওজন, সিলমোহর। সে দাঁড়াইলে মানুষ ভাবে ও তাইলে এটা শুধু নাচ গান না, এটা শুধু গ্ল্যামার না, এর সাথে একটা সাংবাদিক, শিক্ষক জুড়ে দিলে জমে যাইতো। করতে পারিনি, টাইম পাইনি। প্রত্যেকের আলাদা কাজ। নায়িকা টানে চোখ, নেত্রী দেন রাজনৈতিক সিলমোহর। নায়িকা আনে সৌন্দর্য, নেত্রী আনে দোহাই। একটা টানে আর একটা টিকায়। রং আর সিল একই সাথে, জাল নোটও এতে আসলের মতো মনে হয়। তো এই মেশিন, এই সিস্টেম গোয়েন্দা সংস্থার এত কাছে এত জনপ্রিয় কেন? কারণ এটা সস্তা আর নিরাপদ। ইন্ডিয়ার রয়ের টাকা পয়সা কম। এরা কাজ করে মূলত মাইয়া দিয়া। এক টিকিটে 2 ছবির মতো। হানি ট্র্যাপও ইউজ করা যায়, কাজও করা যায়। আর সুবিধা আছে, এটা ঢাল। পুরুষকে কথা কইলে বিরোধীরা তারা ছিঁড়া ফেলতো একেবারে, কিন্তু কথাটা নারীর মুখ দিয়ে বাইর করেন। এইবার কেউ পাল্টা কিছু করলে রব উঠবে, নারী বিদ্বেষী, নারীর গায়ে হাত, সমালোচক পিছায় যায়। বার্তা ছোটে কিন্তু বার্তা বাহকরে ধরা যায় না। নারী মুখ এইখানে বুলেট প্রুফ জ্যাকেট একটা। 2 নাম্বার টনিক। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা মাঠে নামতেছে, মাইর খাইতেছে, জেলে যাইতেছে, মামলা খাইতেছে, এদের চাঙ্গা রাখা লাগে। এখন একটা সুন্দর মুখ দলের হইয়া কথা বললে কর্মী গরম হয়, উত্তেজনা বাড়ে, উদ্দীপনা বাড়ে। ক্রিকেট মাঠে সিয়ার লিডারদের মতো দেখেছেন না, টেকা দিলে আইসা নাইচা যায়। কাজ ওইটাই, মনোবল ইনজেক্ট করে ভিতরে। 3 নাম্বার কম খরচা, চড়া মুনাফা। যুক্তির ন্যারেটিভ বানাইতে গবেষণা লাগে, মাথা লাগে, তথ্য লাগে, দলিল লাগে, খাটনি লাগে, খরচা আছে, তাও ধরা খাওয়ার ভয় আছে। তার বদলে 4টা সেনা সুন্দর মুখ নামাই দেন, খরচ শূন্য, রিটার্ন বিশাল। চোখ টানে, মিডিয়া কাভার করে, ভাইরাল হয়, আসল প্রশ্ন চাপা পড়ে। এটাই লো কস্ট হাই রিটার্ন। শুরুতে যে কইছিলাম না কম বিনিয়োগে চড়া মুনাফা, এটা তার হিসাব। যে কোনো ধূর্ত ক্ষমতা এই হিসাবটা জানে। গোয়েন্দা সংস্থা তো জানেই, ইন্ডিয়া তো জানেই, বামেরা তো জানেই, আওয়ামী লীগ তো জানেই। এই যে এই মাতারিগুলো এত নির্লজ্জ, এটা প্রমাণ দিতেছি। অনেকে হয়তো জানে না। এটা হচ্ছে মুরাদের ব্যাকডোর ক্র্যাশ, মাইয়া মাইয়ের একটা শুট থেকে নেওয়া ছবি। ইউটিউবে আছে ভিডিওটা। তো এই মাই 2023 সালের মার্চ মাসে কাঁড়াল রানীর পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক হয়েছিল। সে ওই সময় দাবি করেছিল যে তাকে প্রেগনেন্ট অবস্থায় আটক করে নির্যাতন করা হয়েছে। এটা ছাড়াও মুরাদ তাকে জোর করে শেরাটনে যাইতে বলছিল। ওরে নাকি
সেই হিস্ট্রি সবাই জানে, জানেন না? জানেন না? এডিটর সাহেব শুনান। এই সবরি, এখন তুই আসবি এখন। ওইটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। আমি মিটিং এ। তুই 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 লাইতে গেছিস, তুই বনানী রেস্টুরেন্টে খাইতে গেছিস। এই তোর খাবার অভাব হয়েছে রে মাগি। শুনিছেন? এরকম অপমানিত হইলে কোনো নারী ওই দলের আশেপাশে তো যাইতো না, যাইতো বলেন? মানে টাকলা মুরার যদি একজন বাজারের সাথে আচরণ করতো, সে দেখিতে আওয়ামী লীগের সার্ভিস দিত না, ইমো সার্ভিসও দিত না, কিন্তু এই মাতারি দেয় সার্ভিস। আর আরেকজন দেখেন, এই যে এই 2রা আগস্ট 2024 বাংলাদেশের মাটি যখন রক্তে ভিজে যাইতেছিল, মানুষ উদ্ভ্রান্ত হইয়া মুক্তি কামনা করতেছিল, তখন এ ব্যস্ত ছিল উদ্দাম আমোদ প্রমোদে। আজকে সে শাওনের পাশে খাড়াইছে।